আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম জানাচ্ছি বায়োলজি টপিক ভিত্তিক সাজেশন সিরিজে। তো এই সিরিজের এটা দ্বিতীয় ভিডিও এবং আজকের এই ভিডিওটাতে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। তোমাদের বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং এই দ্বিতীয় অধ্যায়ের কোন টপিকটা থেকে এমসিকিউ হবে এবং সেই এমসিকিউগুলো কেমন টাইপের হবে, এমসিকিউগুলোও দেয়া আছে। ক এবং খ কোথা থেকে হতে পারে, কি টাইপের হতে পারে সবকিছু দেয়া আছে এবং গ এবং ঘ অর্থাৎ সৃজনশীল যা কিছু আছে এবং এমসিকিউ কি টাইপের হতে পারে, কোথা থেকে হতে পারে এবং ডেমো কিছু সৃজনশীল এমসিকিউ সবকিছু এখানে দেয়া আছে। তো আমার মনে হচ্ছে এই পুরা পিডিএফটা তুমি যদি একটু কপি করে ফেলতে পারো কোনো দোকান থেকে, এটা কালো পিডিএফ দিব না তোমাদেরকে অবশ্যই সাদা পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি জাস্ট একটু কপি করে ফেলতে পারো, ফটোকপি মেশিন যদি কারো বাসায় থাকে তুমি যদি করে নিতে পারো, আমার মনে হয় যে তুমি খুব সহজেই এই অংশটুকু জাস্ট পড়ো, যতটুকু এখানে দেয়া আছে সেটা পড়লেই তোমার জন্য এনাফ হবে। ঠিক আছে, এর পাশাপাশি তোমার মেন বইটা পড়তে হবে। তো আসো আজকের মতো আমরা শুরু করি। তাহলে আমরা ফার্স্টে দেখব যে কোন টপিকগুলো তোমার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ যে উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর মধ্যে যে অঙ্গাণুগুলো আছে, উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর যে প্রধান অঙ্গাণুগুলা, সেখান থেকে অনেক অনেক কোশ্চিন হয়। প্রাণী টিস্যু এখান থেকেও কম বেশি কিন্তু কোশ্চিন হয়। ঠিক আছে, প্রতিটা বোর্ডে কিন্তু কম বেশি হয় এমসিকিউ হচ্ছে অথবা সিকিউ কিন্তু হচ্ছে এখান থেকে প্রাণী টিস্যু। আচ্ছা, এরপরে যদি দেখি উদ্ভিদ টিস্যু, ওই প্রাণী টিস্যু আর উদ্ভিদ টিস্যু সেম। হ্যাঁ, এই দুটা থেকে এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং সিকিউটাও আসে। কি টাইপের সিকিউ আসে সেটাও আমরা দেখব। এই যে পেশি যেটা আছে, এই পেশি টপিকটা গুরুত্বপূর্ণ। পেশি টপিকটা পড়তে হবে। আর রক্তটা যেহেতু রক্ত নিয়ে একটা আলাদা অধ্যায় আছে, তো সেই অধ্যায়ে রক্ত নিয়ে আমরা পড়ব। ওকে, এখানে কিছু প্রয়োজনীয় তথ্য দেয়া আছে। যেমন এখানে হচ্ছে অঙ্গতন্ত্রের মধ্যে পার্থক্যটা দেয়া আছে। অঙ্গ কি? অঙ্গ হচ্ছে ছোট জিনিস। হ্যাঁ, যেমন আমাদের পাকস্থলী আছে, এটা একটা অঙ্গ। হ্যাঁ, বা আমাদের হৃৎপিণ্ড আছে, এটা একটা অঙ্গ। হৃৎপিণ্ডের সাথে আর কি থাকে? ধমনী থাকে, শিরা থাকে, আরো যে অঙ্গগুলা যুক্ত থাকে, সব মিলাই কি তৈরি হয়? রক্ত সংবহন তন্ত্র। আবার পাকস্থলী দেখো, পাকস্থলী একটা অঙ্গ। আমাদের এই যে খাদ্য নালী যাচ্ছে, তাই না? তারপরে পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, এগুলো এক একটা অঙ্গ। কিন্তু এই পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, তারপরে হচ্ছে বৃহদান্ত্র, এই সব কিছু মিলায় কি তৈরি হচ্ছে? সবকিছু মিলায় একটা তন্ত্র তৈরি হচ্ছে। কি তন্ত্র? পরিপাক তন্ত্র। তাহলে তন্ত্র বিষয়টা একটু বড়সড় লেভেলের বিষয়। এরপরে পার্থক্য এখানে দেয়া আছে কিছু। এই পার্থক্যগুলো একটু পড়বা যে ট্রাকিড ভেসেলের পার্থক্য কি? দেয়া আছে যেহেতু আমি আর নতুন করে বলতেছি না। আচ্ছা। তারপরে স্ক্লেরেনকাইমার পার্থক্য কি? এগুলো দিতে পারে। এগুলো দিলে তোমরা অনেক সময় ঘাবড়ায়ে যাও। জাইলেম ফ্লোয়েমের পার্থক্য কি? তো জাইলেম ফ্লোয়েম কি? যতে জল পরিবহন করবে, ফতে ফুড পরিবহন করবে, খাদ্য পরিবহন করবে। জাইলেমের ৪ টা কোষ, ফ্লোয়েমের ৪ টা কোষ। কি লিখে দিবা? তাহলে এগুলো হচ্ছে পার্থক্য। এরপরে প্যারেনকাইমা টিস্যুর কাজ কি? প্যারেনকাইমা টিস্যুর কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করা। হ্যাঁ, পরিবহন করাও প্যারেনকাইমা টিস্যুরই কাজ। তাহলে যে খাদ্য তৈরি করবে, খাদ্য সঞ্চয় করবে, খাদ্য পরিবহন করবে, এই ৩টা কাজ করবে। সাথে আরেকটা দেহ গঠন সবাই করে। ঠিক আছে, দেহ গঠন সবাই করবে। দেহের মধ্যে যে জিনিসটাই আছে সেটা দেহ গঠন করবে, সিম্পল কথা। তাহলে প্যারেনকাইমা কি? খাদ্য তৈরি করবে, সেই খাদ্যটাকে জমা রাখবে এবং সেই খাদ্যটা পরিবহন করবে। খাদ্য নিয়ে ৩টা কথা। আর দেহ গঠন সবাই করে ভাই, বুঝছো? আচ্ছা, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে, এগুলো পড়বা। মাইটোকন্ড্রিয়ার ভাঁজ কি? নিউক্লিয়াসবিহীন সজীব কোষ কোনটা? সিপনল। হ্যাঁ, সিপনল। এর সাথে আরেকটা হচ্ছে সঙ্গী কোষ। হ্যাঁ, তবে সঙ্গী কোষ যদিও সজীব না, তবে নিউক্লিয়াসবিহীন। ঠিক আছে, সরি, সঙ্গী কোষ না, ভেসেল সজীব না। এখানে বলছে নিউক্লিয়াসবিহীন সজীব কোষ হচ্ছে সিফনল। একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে দেখো একটু আগে আমরা জাইলেম ফ্লোয়েম পড়লাম না? এই যে একটু আগে আমরা জাইলেম ফ্লোয়েম দেখলাম। এই জাইলেমের 4টা উপাদান তো, রাইট? জাইলেমের 4টা উপাদানের মধ্যে একমাত্র জীবিত উপাদান, হ্যাঁ, একমাত্র জীবিত উপাদান হচ্ছে প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা। বাকি যত উপাদান আছে সব মৃত, যেমন ট্রাকিড, ভেসেল, তারপরে জাইলেম ফাইবার, এই 3টা উপাদানই মৃত। একমাত্র জীবিত উপাদান কোনটা? প্যারেনকাইমা। ফ্লোয়েমের সবাই জীবিত,
তবে একটাই মৃত উপাদান আছে, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার, তাহলে এখানে লেখা আছে দেখো যে এর প্রধান উপাদান যেগুলো আছে সিমনল সঙ্গী কোষ, হ্যাঁ এরা সজীব, এটা সজীব, কিন্তু মৃতকে, মৃত হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এই প্রশ্নটা বারবার আসে, মাথায় রেখো এটা, ঠিক আছে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে এই যে জাইলেম, জাইলেমের মধ্যে নিউক্লিয়াসবিহীন কোনটা, এই যে ভ আছে যার মধ্যে সেটাই নিউক্লিয়াসবিহীন। আর ফ্লোয়েমের মধ্যে নিউক্লিয়াসবিহীন কোনটা, এই যে এখানে ভ আছে, সিমনল ভ আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন। তাহলে সিমনল এন্ড ভেসেল এই দুটা উপাদান নিউক্লিয়াসবিহীন। কি? নিউক্লিয়াসবিহীন, মাথায় রেখো। আচ্ছা সামনের দিকে তাহলে আগাই। ওকে, প্রাণী টিস্যু। তো প্রাণী টিস্যু এই এমসিকিউ গুলা দেওয়া আছে, এমসিকিউ গুলো একটু দেখবা। হ্যাঁ, বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু থাকে, কোথায় কোন আবরণী টিস্যু, এগুলো একটু মনে রাখতে হবে, কষ্ট করে ভাইয়া পড়তে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ আমি জানি যে মনে থাকে না, কিন্তু তুমি এখনই যদি পড়ো, এখনই মনে থাকে, তুমি 2 দিন পরে আবার ভুলে যাও। তো তোমার করণীয় যেটা, সেটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে রেগুলার একটু করে পড়া, ঠিক আছে। আজকে পড়লা, আজকে তুমি 2 ঘন্টা ধরে পড়লা, আগামীকাল তো আগামীকাল তোমাকে আবার পড়তে বলবো এটা, ঠিক আছে। কিন্তু 2 ঘন্টা না, পড়বা হচ্ছে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট, তুমি জাস্ট চোখ বুলায় দেখবা। যে কোনো পড়ার নিয়মই এটা। তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে আগের পড়াটা রিভিশন দাও। আচ্ছা তোমরা হচ্ছে, তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, তোমাদের যে বায়োলজি মনে থাকে না, হ্যাঁ মুখস্থ থাকে না, এই যে একটা তোমরা কথা বলো সব সময়, তোমাদেরকে ছোট্ট একটা ট্রিক্স বলি। দেখো তোমরা হাফেজদেরকে চেনো, হাফেজরা কি করে বলো তো? হাফেজদেরকে তো অবশ্যই চেনো তাই না? তারা কি করে, পুরা কোরআনটা মুখস্থ করে ফেলে না? তো তাদের ট্রিক্সটা আসলে কোথায়, তারা কি করে, আসলে কি এমন গোপন রহস্য যে তারা পুরা কোরআনটা মুখস্থ করে ফেলতেছে? তোমাদেরকে 2 বছর দেয়া হচ্ছে, 2 বছরে, 2 বছর, হ্যাঁ 9-10 2 বছরই তো, 2 বছরে তোমরা ছোট্ট একটা বই, কত পেজের বই, হয়তো 200-250, এই বইটাই তোমরা মুখস্থ করে ফেলতে পারতেছো না। মুখস্থও করতে হবে না, লাইন বাই লাইনও তোমার জানতে হবে না, তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন করে তুমি পড়তে পারতেছো না। হাফেজরা কিভাবে পারে? হাফেজরা কি করে জানো? প্রতিদিন তারা অল্প একটু লাইন, অল্প কিছু লাইন নতুন পড়ে, এবং আগের লাইনগুলা শুরু থেকে রিভিশন দেয় প্রতিদিন, বুঝছো? তারা সামান্য একটু সামনের দিকে পড়ে, তার আগের লাইনগুলা একদম শুরু থেকে আবার রিভিশন দেয়, ঠিক আছে। প্রতিদিন ধরে নাও যে 10 লাইন পড়লো, 10 লাইন মুখস্থ করতেছে, 10 লাইন মুখস্থ করলো, এবং শুরু থেকে যে লাইনগুলো আছে, শুরু থেকে আগের দিনের যতগুলো লাইন আছে সেগুলা পড়ে। তুমি যদি এই কাজটা করতে পারো, সিম্পল এই কাজটা করতে পারো, তোমাকে আমার মনে হয় যে কেউ আটকাইতে পারবে, ঠিক আছে। সিম্পল, জাস্ট তুমি যে কাজটা করবা, তুমি যে সাবজেক্টটা পড়তেছো, ওই সাবজেক্টটার আগের দিনগুলোতে যে পড়াগুলো পড়ছো তোমার পড়তেও হবে না, তুমি জাস্ট চোখ বুলায় দেখো, হ্যাঁ হ্যাঁ এই টপিকগুলো পড়ছি, হ্যাঁ এটা তো পড়ছি, ঠিক আছে, জাস্ট পেজ উল্টাও। ওকে হ্যাঁ, এই যে এই অধ্যায়ের এই টপিকটা, হ্যাঁ এটা তো আমি গতকালই পড়ছি, জাস্ট পেজ উল্টায় যাও, কিচ্ছু করতে হবে না, জাস্ট এই কাজটা করো। এর মধ্যে দেখবে যে চোখে পেজ উল্টাচ্ছ, এর মধ্যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো চোখে আটকায় যাবে অটোমেটিক, দাগায় দাগায় রাখবা, অটোমেটিক গুরুত্বপূর্ণ টপিকগুলো আটকায় যাবে, তোমার মাথায় ওই জিনিসগুলো সেট হয়ে যাবে, বুঝছো? তো এই কাজটা একটু করবা, তাহলে এই যে কোনটা হচ্ছে সংগ্রাহক তালিকায় থাকে, হ্যাঁ কোনটা কোথায় থাকে, কোনটা শ্বাসনালীতে থাকে, সবকিছু তুমি এমনিতেই বুঝতে পারবা তখন। আচ্ছা এরপরে দেখো, মানুষের ত্বকে কোন ধরনের আবরণ টিস্যু দেখা যায়? স্ট্রাটিফাইড এবং সিউডো স্ট্রাটিফাইড। কি? সিউডো মানে হচ্ছে ভুয়া, দেখতে স্ট্রাটিফাইডের মতো কিন্তু স্ট্রাটিফাইড না, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড। ওটা কোথায় পাওয়া যায়? শ্বাসনালীতে পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে স্ট্রাটিফাইড আবরণ টিস্যু থাকে নিচের কোন প্রাণীর ত্বকে? এটা মনে হয় বইয়ে নাই, তাই না? এটা একটু মাথায় রাখতে হবে তোমার। সিউডো স্ট্রাটিফাইড কোথায় পাওয়া যায়? শ্বসনতন্ত্রে, শ্বাসনালীতে পাওয়া যায়, মাত্রই বললাম না? ঠিক আছে। জনন কোষ, এটা কি? এটা হচ্ছে এক ধরনের আবরণী টিস্যু। কোথা থেকে উৎপন্ন হয়? এটা একটা আবরণী টিস্যু থেকে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, কিসের আবরণী টিস্যু? জনন কোষ মানে কি? ডিম্বাণু শুক্রাণু, তাহলে জনন মাতৃকোষ, সেখান থেকে তৈরি হচ্ছে এই ডিম্বাণু শুক্রাণু। এখান থেকে সিকিউ কি টাইপের হতে পারে বলছে, দেখো প্রাণীদেহে বিশেষ এক ধরনের টিস্যু রয়েছে যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা বিশ্লেষণের মাধ্যমে পেশিগুলোকে কাজের নির্দেশ দেয়, স্মৃতি সংরক্ষণ করে,
ঠিক আছে, তাহলে এখানে নিউরনের কথা বলা আছে। তো হ্যাঁ, নিউরনের কথা বলা আছে। তাহলে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা বিশ্লেষণের মাধ্যমে পেশিগুলোকে নির্দেশ দেয়। তাহলে নিউরন সম্পর্কে তোমার জানতে হবে এবং স্নায়ু টিস্যুর কথা বলা আছে। দেখছো, স্নায়ু টিস্যু মানে কি? স্নায়ু টিস্যু মানে হচ্ছে নিউরন। তো নিউরন নিয়ে তো আরেকটা অধ্যায়ও আলোচনা করা আছে, তাই না? তো ওই অধ্যায়েও তুমি বিস্তারিত জানতে পারবে। ওই যে সমন্বয় কি একটা অধ্যায় আছে না, ওই অধ্যায়েও তোমার নিউরন নিয়ে বেশি আলোচনা করা আছে। তাহলে ওই অধ্যায় থেকেই এই টাইপের প্রশ্নগুলো করে। ঠিক আছে, এই অধ্যায় থেকেও তুমি ধরতে পারো। তো একটা নিউরনের কি থাকে আমি যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, একটা নিউরনের আছেটা কি আসলে। একটা নিউরনের কি থাকে? দেহ থাকে, বডি থাকে, কোষ দেহ। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে কোষ দেহ এবং এখানে থাকে একজন। একজন হচ্ছে লম্বা হয়, তো একজন তো একটাই হবে, তাই না? নামের মধ্যে আছে একজন, তাহলে একজন সে তো একটাই। তাহলে একজনের ওপরে এই যে এরকম গঠন দিয়ে দিবা, শেষের দিকে স্নায়ুতন্তু, এগুলো হচ্ছে স্নায়ুতন্তু। এবং এখান থেকে ডেনড্রন, ডেনড্রাইট বের করে দিতে হবে। তাহলে এখানে কয়েকটা আমি শাখা তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, এভাবে দেখাই দিব। শাখা থেকে যে প্রশাখাগুলো বের হচ্ছে যেগুলো হচ্ছে ডেনড্রাইট, রাইট? ওকে, তাহলে এর ভেতরে কি আছে? নিউক্লিয়াস। তাহলে এই হচ্ছে স্নায়ু টিস্যু। এটা কি? এটা হচ্ছে স্নায়ু টিস্যু, রাইট? তাহলে এই যে নিচেরটা হচ্ছে একজন, এটা হচ্ছে ডেনড্রয়েড, এটা হচ্ছে ডেনড্রাইট এবং এটা হচ্ছে কোষ দেহ। বুঝছো? তাহলে এইখানে এই কথাগুলো উল্লেখ করা আছে, এগুলো হচ্ছে একটু দেখবা। এরপরে প্রাণী টিস্যু থেকে যে প্রশ্নটা হতে পারে যে জেডে কি দেওয়া আছে, নিউরনের চিত্রটা দেওয়া আছে। তাহলে উদ্দীপকে এক্স এবং জেড এর মধ্যে কার্যগত কার্যগত ভিন্নতা বিশ্লেষণ করতে বলছে। তাহলে এস এ কি বলে কার মধ্যে? এক্স আর জেড। তাহলে এক্স কি? এক্স কি? এক্স হচ্ছে কলামনার টিস্যু, তাই না? কলামের মতো, যেহেতু কলামনার টিস্যু, কলামনার আবরণী টিস্যু। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে কলামনার আবরণী টিস্যু এবং জেড হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে আবরণী টিস্যুর কাজ কি? আবরণ দিবে, দেহের আবরণ তৈরি করবে। স্নায়ু টিস্যুর কাজ কি? স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে কার্যগত থেকে ভিন্নতা ব্যাখ্যা করতে বলছে, তাই না? স্নায়ু টিস্যুর কাজ কি ভাইয়া? কাজ হচ্ছে এটা স্নায়ু উদ্দীপনা পরিবহন করবে। তাহলে এই কথাগুলো তোমার দিতে হবে ভাইয়া। আবরণী টিস্যু এবং স্নায়ু টিস্যুর মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। কলামনার আবরণী টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা। এটা অন্ত্রের প্রাচীরে পাওয়া যায়, অন্ত্রের প্রাচীরে আবরণ গঠন করে। শরীরের ত্বকীয় এবং আবরণী টিস্যুর বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে এটা কাজ করে। এটা দেহকে, অঙ্গকে আবৃত করে রাখে। আবরণী টিস্যুর কাজ হচ্ছে এগুলা। অন্যদিকে স্নায়ু টিস্যু, নিউরন, এটার কাজ কি? এটা দেহের বাইরের যে বাহ্যিক উদ্দীপনাগুলো আছে বা অভ্যন্তরীণ বিভিন্ন উদ্দীপনা, বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা, সেটা কোথায় প্রেরণ করে? মস্তিষ্কে প্রেরণ করে। এবং মস্তিষ্ক থেকে আরও এক ধরনের নিউরন আছে, যেটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে এবং আমি ক্লাস এগুলো বিস্তারিত পড়াইছি। এখন বিস্তারিত বলতেছি না কেন? কারণ এটা আমার বিস্তারিত ক্লাস না, এটা হচ্ছে তোমাদেরকে জাস্ট কি টাইপের কোশ্চিন হবে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, তাহলে এই যে শিরা, উপশিরা, ধমনী, এই টাইপের বিভিন্ন প্রশ্ন দ্বারা প্রশ্ন করতে পারে। অপরদিকে সেন্ট্রিওল বিহীন অবিভাজিত টিস্যু, তাহলে বলছে রোগীর দেহে বিদ্যমান দ্বিতীয় টিস্যুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে এই যে বিভিন্ন টিস্যু, আবরণ টিস্যু আছে, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু, এই টিস্যুগুলো নিয়ে তোমাকে প্রশ্ন করবে। ঠিক আছে, তাহলে এগুলো তোমার অ্যান্সার করতে হবে ঠিকঠাক মতো। ওকে, আচ্ছা এখানে কি বলছে? এখানে হচ্ছে যোজক টিস্যু কথা বলছে, রক্তের কথা বলছে। তো রক্ত নিয়ে তো একটা আলাদা অধ্যায় আছে, সেখানে সেইখান থেকে রক্তটা পইরো। ঠিক আছে, আচ্ছা উদ্দীপকের জেডের, তাহলে এই যে দেখো নিউরনটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এখন নিউরন তো দুইটা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে যদি হচ্ছে কম্বাইন কোশ্চিন করে তাহলে এই অধ্যায় থেকে করবে, আর যদি ইন্ডিভিজুয়াল কোশ্চিন করে তাহলে ওই অধ্যায় থেকে করবে। বুঝছো বিষয়টা? ওকে, তাহলে এইখানে হচ্ছে কিছু চিত্র দেওয়া আছে। এই চিত্রটা কিসের দেখো তো, চিনতে পারো কিনা? এটা হচ্ছে ভাইয়া গোলাকার। প্রথম কথা হচ্ছে গোলাকার, তুমি দেখলে হয়তো বা বুঝতে পারতেছো না, কিন্তু এটা আমি দেখে বুঝতে পারতেছি। এটা হচ্ছে গোলাকার, গোলাকার।
এবং মাঝের দিকে একটু হালকা অবতল, দেখো একটু সাইড থেকে চিত্র দিছে, হালকা একটু অবতল। অ্যালপেনলিবে চকলেট খাইছো? অ্যালপেনলিবে চকলেট খাইছো না ছোটবেলায়? চকলেটের মাঝে কি সামান্য একটু সরু না, মাঝখানের দিকে একটু চ্যাপ্টা না, দুই প্রান্ত মোটা, মাঝখানে চ্যাপ্টা। তো এই চিত্রটা দেখে মাঝখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা মনে হচ্ছে, এই যে মাঝখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা, তুমি ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ মাঝে একটু চ্যাপ্টা টাইপের। এটা হচ্ছে আরবিসি ভাইয়া। এই চিত্রটা দেখে তোমার বুঝতে হবে, এই কারণে চিত্রটা এত বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে জিন্দিগিতে আরবিসির চিত্র আঁকাইতে দিবে না। এর মানে তুমি হয়তো বা ভাববা যে আরবিসির চিত্র আঁকাইতে হচ্ছে না, আমি আরবিসির চিত্র এটাই দেখবো না। না, আরবিসির চিত্র দেখতে কেমন সেটা তোমার বুঝতে হবে। এরপরে দেখো এটা কিসের চিত্র? এটা হচ্ছে ডাব্লিউবিসির চিত্র। কিভাবে বুঝলাম? কারণ ডাব্লিউবিসির এই যে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে কয়েকটা খণ্ডে বিভক্ত হতে পারে। দেখো নিউক্লিয়াসটা কেমন জানি একটা বৃক্কের মতো দেখতে, তাই না? তো এইভাবে তুমি বুঝতে পারবা যে এগুলো আসলে কি। বলে এক্স ওয়াই এর মধ্যে কোনটার ভূমিকা অপরিসীম মানব দেহের সুরক্ষায়? ঘ নাম্বার কোশ্চেনটা করছে। তাহলে ওয়াই এর ভূমিকাটা, শ্বেত রক্তকণিকাই তো আমাদের দেহকে সুরক্ষা দেয়। এক্স এর কাজ কি? এক্স এর কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহন করা, তাই কিনা? তাহলে এইভাবে তোমাকে কোশ্চেনটা করবে। এই যে আবারও সেম কোশ্চেন, এখানে হচ্ছে আরেকটা নতুন চিত্র দেওয়া আছে, ঐচ্ছিক পেশি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। কিভাবে চিনলাম? ঐচ্ছিক পেশি চেনার উপায় হচ্ছে এটা নলাকার হবে। ঐচ্ছিক পেশি এবং নলাকার হবে, ঠিক আছে? অনৈচ্ছিক পেশি চেনার উপায় হচ্ছে অনৈচ্ছিক পেশির চিত্রটা দেখতে এরকম, এবং হৃৎপেশির চিত্রটা দেখতে কেমন? হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ঠিক আছে? কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তো এই কথাগুলা একটু মাথায় রাখো। বইয়ের হৃৎপেশির চিত্র আমি দেখলে আমি তোমাকে দেখাচ্ছি, তাইলে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে ঘ নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখো, উদ্দীপকের চিত্র 2 হচ্ছে ঐচ্ছিক পেশি। দেখছো আমার সাথে মিলছে? ঐচ্ছিক পেশি। আচ্ছা, এরপরে এরপরে চিত্র সি। চিত্র সি এর উপাদানগুলোর কথা বলছে। এখানে এ এবং বি কি? এটা হচ্ছে এ এবং বি কি? এই চিত্রটা তোমার একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখতে হবে। উদ্ভিদ কোষে গিয়ে এটা পাবো, উদ্ভিদ টিস্যু যখন পড়বো তখন। সেটা হচ্ছে একটা হচ্ছে, এটা হচ্ছে সঙ্গী কোষ, এটা হচ্ছে সিপনল, ঠিক আছে? এটা হচ্ছে নিচেরটা হচ্ছে জাইলেম, উপরেরটা হচ্ছে ফ্লোয়েম, বুঝছো? এই যে গোল গোল যেটা, গোল গোল দেখলে সেটা হচ্ছে জাইলেম, আর উপরেরটা হচ্ছে ফ্লোয়েম। আচ্ছা, এখন চিত্র সি। চিত্র সি এর উপাদানগুলোর কাজ ব্যাখ্যা করতে বলছে। তো এখানে আসলে দেখে বোঝার উপায় নাই যে এটা কি, ঠিক আছে? তো এখানে হচ্ছে রক্তকণিকা, এখানে আমি বিভিন্ন রকম রক্তকণিকা দেখতে পাচ্ছি। একটু দেখি তো কি বলছে। উদ্দীপক লিখিত চিত্র সি এর উপাদানগুলো হচ্ছে লোহিত রক্ত, হ্যাঁ বিভিন্ন রকম রক্তকণিকা বলছি না, শুধু লোহিত রক্তকণিকা না, এখানে হচ্ছে বিভিন্ন রকম রক্তকণিকা। কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম বলতো? এই যে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, গোল যেটা সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এই যে এটা দেখতে পাচ্ছি এখানে নিউক্লিয়াস ভেতরে দুইটা দেখতে পাচ্ছি, মানে দুইটা খণ্ড, দুইটা নিউক্লিয়াস না, দুইটা খণ্ড। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বলছি না? নিউক্লিয়াস যদি একটু অন্য টাইপের দেখো, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? এবং বাকিগুলা ধরে নিতে পারো যে ওখানে অণুচক্রিকাটাও আছে, এটা তুমি ধরে নিতে পারো, রাইট? ওকে, তাহলে এগুলা কাজ বলছে, এগুলা কাজ তুমি ব্যাখ্যা করবা, সিম্পল। এই যে দেখো, এই যে দেখো এখানে নলাকার, এখানে নলাকার, দূর, এই যে নলাকার, নলাকার যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এটা কি ভাইয়া? ঐচ্ছিক পেশি। এবং এইখানে একটু তুমি যদি দেখো, এখানে একটু শাখা টাইপের আছে, এখানে একটু শাখা টাইপের আছে, দেখো শাখা টাইপের, এই যে এই টাইপের শাখা টাইপের আছে। এই শাখা টাইপের তুমি যদি দেখো সেটা হচ্ছে হৃৎপেশি। হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা হচ্ছে হৃৎপেশি, রাইট? আর যদি এরকম দেখো মাকু আকৃতি, সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে বুঝতে পারছো তো বিষয়টা কি? এবার তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে চিত্র দেখে তোমার বুঝতে হবে কোনটা কি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে তরল যোজক টিস্যুর কথা বলছে, অর্থাৎ রক্ত, এই যে রক্ত রস আর রক্তকণিকা, এটা ষষ্ঠ অধ্যায় পাবা। এটা নিয়ে এখন আর আলোচনা না করি, সামনের দিকে আগে আমরা। ওকে, আবারও সেই সেম চিত্র। এখানে হচ্ছে ওই যে ভেসেলটা মনে হয় দেয়া আছে না? চিত্র দেখে তো ভালো মতো বোঝা যাচ্ছে না। চিত্র এর গঠনের কথা বলছে। চিত্র এর গঠন হচ্ছে, এটা কি ঐচ্ছিক পেশি, বুঝতে পারছো? এখানে কোনো শাখা নাই, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি।
আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। সামনের যে প্রশ্নগুলো আছে, আশা করি এখান থেকে বুঝতে পারছো কি টাইপের কোশ্চেন হবে। হয় ঐচ্ছিক পেশি থেকে হচ্ছে, না হয় তোমাকে হচ্ছে স্নায়ু টিস্যু থেকে বেশিরভাগ কোশ্চেন করতেছে। এবার আসো, এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন তুমি পাবা। সেটা হচ্ছে আমাদের দেহে বিভিন্ন ধরনের অঙ্গাণু। হ্যাঁ, অঙ্গাণু থেকে এখানে অনেক অনেক এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ গুলো দেখবে, এই যেটা হচ্ছে প্লাস্টিডের চিত্র। হ্যাঁ, তারপরে এই যে লাইসোজোম, গোলজি বস্তু, এই জিনিসগুলা, এই জিনিসগুলার চিত্রগুলা তোমার ভালো করে জানতে হবে। কিন্তু একটা প্রশ্ন যদি আমি একটু দেখি, জীবাণুর হাত থেকে রক্ষা করে কি? লাইসোজোম। বোঝা যায় লাইসোজোম জীবাণুর হাত থেকে। লাইসোজোম নামের মধ্যে আছে লাইসিস। লাইসিস মানে কি? ভেঙে ফেলা। তাহলে জীবাণু ভেঙে ফেলে, জীবাণু ধ্বংস করে কে? লাইসোজোম। বোঝা যায় এগুলা। আচ্ছা, এরপরে দেখো, কোষ ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু কোনটা? ঝিল্লিবিহীন, মনে রাখো মামাই সেরা হচ্ছে ঝিল্লিবিহীন। মামাই, মামাই সেরা। তাহলে সেতে সেন্ট্রোজোম, রাতে রাইবোজোম। রাতে রাইবোজোম। সেটে সেন্ট্রোজোম, রাতে রাইবোজোম। মামাই মানে হচ্ছে যে কোষ কঙ্কাল তিনটা, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা আবরণবিহীন। এরা কি ভাইয়া? এরা হচ্ছে আবরণবিহীন। এরাই এরাই কি ভাইয়া বলতো? আবরণবিহীন অঙ্গাণু। তাহলে আবরণবিহীন অঙ্গাণু কোনটা? এই যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা? রাইবোজোম। পারবা না? তো এই সব কিছু আমি আলোচনা করেছি। দেখো আমার হচ্ছে একটা ভিডিও আছে, একদম ফ্রি ভিডিও। ঠিক আছে, ফ্রি, একদম ফ্রি ভিডিও। তুমি হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো। এই যে তুমি জাস্ট যদি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পেজে আসো, সরি পেজ না, ইউটিউব চ্যানেলে আসো, ইউটিউব চ্যানেলে আসো, দেন তুমি প্লে লিস্ট অপশানে যাবা। প্লে লিস্টে গিয়ে তুমি হচ্ছে একটু নিচের দিকে আসতে হবে, এবং নিচের দিকে আসলে তুমি যে নবম দশম শ্রেণী যে বিজ্ঞান বায়োলজি বেসিক টু প্রো, এইখানে যদি তুমি আসো, একদম টোটালি ফ্রিতে এখানে 5টা ভিডিও আছে। আমি কথা দিচ্ছি ভাইয়া, এই 5টা ভিডিও যদি তুমি দেখো, দ্বিতীয় অধ্যায়ের উপর বিন্দু পরিমাণ তোমার কোনো কনফিউশন থাকবে না। খুব সিম্পল, জাস্ট এই ভিডিওটা দেখে ফেলো। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। তাহলে এখান থেকে প্রশ্ন কি হতে পারে? যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড যদি তোমার আয়ত্তে থাকে ভাইয়া, তুমি ধরে নিতে পারো যে একটা সৃজনশীল তোমার কমন। ওকে, সো মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড, এই দুটা ভাইয়া কোটি কোটি স্টার দিলেও আমার কম দেওয়া হবে। এইখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। এই যে দেখো, এখন যতগুলো কোশ্চেন দেখবা সবগুলাতে মাইটোকন্ড্রিয়া নামে প্লাস্টিড কিছু একটা থাকবে। ওটা ওই পাশে হচ্ছে নিউক্লিয়াস আছে, এই পাশে হচ্ছে প্লাস্টিড আছে। ওই যে ক্রোমোজোম থেকে প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোম পড়বা। এই যে মাইটোকন্ড্রিয়া, আর এটা কি প্লাস্টিড নাকি? প্লাস্টিডই তো, তাই না? চিত্র দেখে আসলে বোঝার উপায় একটু কম, কারণ এটা ইনভার্ট করা আছে। তো ইনভার্ট পিকচারটা হচ্ছে যে সাদা কালো হয়ে গেছে আর কি। তোমাদেরকে হচ্ছে আমি সাদা যে স্লাইডটা সেটা প্রোভাইড করার চেষ্টা করবো। ওটা কি? ওটা হচ্ছে সেন্ট্রিওল, তাই না? ওটা হচ্ছে সেন্ট্রোজোম। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। এখান থেকে হচ্ছে বেশিরভাগ কোশ্চিন ওই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, আর না হয় ওর সাথে বিভিন্ন অঙ্গাণু তোমার থাকবে, যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড দেখছো। তাহলে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থেকে তোমার প্রশ্ন হবে, এটা একটু মাথায় রেখো। এখান থেকে বেশিরভাগ কোশ্চিন আসবে। এরপর কি টাইপের কোশ্চিন হতে পারে তোমার? এই যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, আবারও এই যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড দেখছো। উদ্ভিদ টিস্যু, তাহলে উদ্ভিদ টিস্যু প্রকারভেদ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটার মধ্যে পার্থক্য ভাইয়া এটা মাস্ট। এই তিনটার মধ্যে পার্থক্য পড়লে যদি অন্য টপিক থেকে কোশ্চিন না হয়, উদ্ভিদ টিস্যু থেকে যদি কোশ্চিন হয়, এই তিনটার পার্থক্য দিয়ে দিব। খুবই সিম্পল কথা, একদম কোশ্চিন ফাঁস করে দিলাম এটা। ঠিক আছে, অন্য টপিকগুলো থেকে যদি কোশ্চিন না হয়, উদ্ভিদ টিস্যু থেকে যদি কোশ্চিন করে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার পার্থক্য দিয়ে দিবে। আচ্ছা, এই যে জলজ উদ্ভিদে কি দেখা যায়? বায়ুকুটুরি থাকলে সেটাকে কি বলা হয়? এয়ার থাকলে এয়ারেনকাইমা বলা হয়, তাই না? তারপরে ক্লোরোফিল থাকলে ক্লোরেনকাইমা বলা হয়। এখানে সব এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলা করবা, এমসিকিউ গুলা করবা ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, এই যে এক্স হচ্ছে জাইলেম এ প্রাপ্ত জটিল টিস্যু। আচ্ছা, আর ওয়াই কি? একজন ডেন্ড্রাইট। তাহলে এটা ওয়াই তো বুঝতেছো, নিউরন।
এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে, তাহলে এক্স হচ্ছে নিটামে প্রাপ্ত। আচ্ছা, এটা হচ্ছে একটু পেঁচানো টাইপের কোশ্চিন, আমি একটু বুঝাই তোমাদের। দেখো, নিটাম এটা কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কঠিন প্রশ্ন। তোমাদেরকে দিলে আমার মনে হয় যে 80% স্টুডেন্ট এটা বুঝতেই পারবে না, ধরতেই পারবে না যে নিটাম এ প্রাপ্ত জটিল টিস্যুটা আসলে কি। ঠিক আছে, তো যে কথাটা মাথায় রাখবে ভাইয়া সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, নগ্ন বীজী উদ্ভিদে জাইলেমের ভাই নাই, জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। ভাই মানে কি? ভাই মানে হচ্ছে ভেসেল, ভেসেল। সঙ্গী মানে কি? সঙ্গী কোষ, সঙ্গী কোষ। ঠিক আছে, তাহলে নগ্নবীজী উদ্ভিদে এই জিনিসটা থাকে না। তবে নগ্নবীজী উদ্ভিদ একটা হচ্ছে নিটাম, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। মনে রাখো, নগ্নবীজী উদ্ভিদে জাইলেমের ভেসেল থাকে না, কিন্তু নিটামে ভেসেলটা থাকে। বুঝছো? নিটামে কি ভাইয়া? নিটামে হচ্ছে ভেসেল থাকে। কি থাকে? ভেসেল, ভেসেল থাকে। রাইট? তাহলে এখানে নিটামে প্রাপ্ত জটিল টিস্যু, তাহলে নিটামে কি পাওয়া যায়? নগ্নবীজ, নিটাম তো নগ্নবীজ উদ্ভিদ, তাহলে নগ্নবীজ উদ্ভিদে ভেসেলটা থাকার কথা না, কিন্তু নিটামে আছে। তাহলে নিটামের কথা বলছে এবং নিটাম নিয়ে আলোচনা করতে বলছে। তাহলে এই যে নিটামে প্রাপ্ত জটিল টিস্যু ভেসেলকে নির্দেশ করছে। রাইট? তাহলে এই প্রশ্নটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, এই টাইপের প্রশ্ন করবা। ঠিক আছে, সামনের দিকে যাই, সামনের দিকে আরো কোশ্চিন আছে, এগুলো একটু দেখবা। এই যে চিত্রগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বইয়ের মধ্যে জাইলেম ফ্লোয়েম থেকে অনেক বেশি কোশ্চিন হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা টপিক বলতে আমি ভুলে গেছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার পাশাপাশি এই জাইলেম ফ্লোয়েম, বুঝছো? জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম নিয়ে অনেক বেশি আলোচনা করেছি ওই ভিডিওগুলোতে, ওইটা একটু দেখে নিও। ওইখানে হচ্ছে সবকিছু আছে, সবকিছু পাবা। ঠিক আছে, এই যে ভেসেল, হ্যাঁ, সিগন্যাল, সঙ্গী কোষ, আর এগুলো তো রক্তকণিকা। তাহলে এগুলো একটু পড়বা ভাইয়া, এখানে সবকিছু আছে, সব আছে, সব আছে। তো এইগুলা একটু দেখবা, দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, এই যে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী, আর একটি নিম্নমুখী, পার্শ্বমুখী। তো ঊর্ধ্বমুখী এটা হচ্ছে জাইলেম, এগুলো নিয়ে আলোচনা করেছি, জাস্ট ওই ক্লাসটা করে ফেলো। ঊর্ধ্বমুখী হচ্ছে জাইলেম, এই সবগুলা প্রশ্ন তুমি পারবা। এটা হচ্ছে জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। নিম্নমুখী আর পার্শ্বমুখী হচ্ছে ফ্লোয়েম। ওকে ওকে, তাহলে এই সবগুলা করে ফেলবা, সবগুলা পড়বা, ওই ক্লাসটা করবা, দেন সবগুলা করবা। আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, এখানে হচ্ছে পেশি, স্নায়ু, রক্ত সবকিছু মিলাই কিছু এমসিকিউ আছে, এগুলো একটু শেষের দিকে দেখে নিবা। ওকে, ঠিক আছে, এইখানে এই ভিডিওটা শেষ করছি। আশা করি এই ভিডিওগুলো তোমার উপকারে দিচ্ছে এবং কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে এই পিডিএফগুলো তুমি কালেক্ট করতে পারো। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।